প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান, চট্টগ্রাম কলেজ পরিসংখ্যান বিভাগ। তোমাদের আজকে দ্বাদশ শ্রেণীর উপর ক্লাস নিব। আজকে তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা পিকচার, সেখানে লেখা আছে পপুলেশন চেঞ্জ বিটুইন 18,001 and 2011। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 1801 সাল থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধি ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 1801 সাল থেকে 2011 সাল পর্যন্ত যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমরা যদি সালকে সময় বলি, পপুলেশনকে যদি কোনো ঘটনা বলি, তাহলে সময়ের সাথে সাথে কোনো একটা ঘটনার পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার ইন আগস্ট 2016 অ্যান্ড 17। 2016 এবং 17 সালে আগস্ট মাসের টেম্পারেচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখা যাচ্ছে 2017 সালেরটা লাল কালি দিয়ে এবং 2016 সালেরটা হলুদ কালি দিয়ে শো করছে। এখানে প্রতিদিন মাসের প্রতিদিন কখন টেম্পারেচার কেমন থাকে তেমন শো করছে। অর্থাৎ একটা মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দিনের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে যে তার কাজ বা টেম্পারেচার এখানে যেটা ঘটনা সেটা পরিবর্তন হচ্ছে। এখানেও সেম ঘটনা। এখানে পূর্বেরটা ছিল আমাদের বছরের পরিবর্তনের ফলে আমাদের কোনো একটি ঘটনার পরিবর্তন হচ্ছে, আবার এখানে বলছে মাসের মাসের প্রত্যেকটি দিনের পরিবর্তনের ফলে আমাদের একটা কাজ পরিবর্তিত হচ্ছে। এবার আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট এবং সেল, অর্থাৎ কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে ধরো কোনো একটা মাসের 18 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, আবার 18 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 18 তারিখ, এরকম বিভিন্ন মাসের বিভিন্ন মাসের বিভিন্ন তারিখের সেলগুলো এই দিনে কি পরিমাণ সেল হয়েছে, অর্থাৎ কি পরিমাণ পণ্য বিক্রি হয়েছে এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মাসের এই 18 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, এই তারিখগুলো পরিবর্তনের ফলে আমাদের পণ্য বিক্রিও পরিবর্তন হচ্ছে। কেমন পরিবর্তন হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এবার সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা আমাদের 6টি ঋতু আছে। সেই ঋতুগুলোর ক্ষেত্রে আমাদের আমাদের আবহাওয়া বিভিন্ন ধরনের পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে একরকম, বর্ষাকালে একরকম, শরৎকালে একরকম, হেমন্তকালে একরকম, শীতকালে একরকম, বসন্তকালে একরকম। অর্থাৎ একটা সময়ের সাথে যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, একটা কাজের যে পরিবর্তন হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরাও, তোমরা এই 4টি ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কোন টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। অর্থাৎ আমরা ওই টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি যে টপিকসে সময়ের সাথে সাথে কোনো কিছুর পরিবর্তন হয়, সেরকম একটা টপিকস। তাহলে সেই টপিকসটার নাম কি তোমরা বুঝে ফেলেছ। আজকের পার্ট তাহলে আমরা কালীন সারি নিয়ে কথা বলবো। অর্থাৎ কালের পরিবর্তনে কোনো কাজের বা সারণীটাই হচ্ছে কালীন সারি। তাহলে কালীন সারিতে কি কি শিখব? আমরা কালীন সারির ধারণা এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা দিতে পারবো, উপাদানগুলো বর্ণনা করতে পারবো, এর উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ করতে পারবো, এবং কালীন সারির তথ্যের ভবিষ্যদ্বাণী আমরা করতে পারবো। আমরা চলে আসি আমাদের কালীন সারির ক্ষেত্রে। তাহলে কালীন সারি কি?
আমরা ছবির মাধ্যমে বুঝে গেছি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ তাহলে দেখো সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাসকে সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমরা ছবিতে দেখি যে সময়ের সাথে তথ্যর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তাহলে সময়ের সাথে তথ্যের একটা সম্পর্ক রয়েছে। তাহলে কালীন সারিতে দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে সময় আর এখানে হচ্ছে যে আমাদের তথ্য। তাহলে তথ্যটা কি ধরনের তথ্য? সংখ্যাত্মক তথ্য। তাহলে সময়ের সাথে সংখ্যাত্মক তথ্যের বিন্যাসটাই হচ্ছে কালীন সারি। এখন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেই উদাহরণে আমরা দেখা যাচ্ছে যে আমরা এখানে সাল লেখা আছে এবং কোনো পণ্যের মূল্য দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত কয়েকটা বছর দেওয়া আছে। সেই বছরে মূল্য দেখা যাচ্ছে যে এখানে আমরা 2007 সালে অনেক আগে থেকে আমরা যখন এলইডি টিভি ক্রয় করতাম, সেই এলইডি টিভির 2007 সালে ছিল 1,80,000 টাকা, 2008 সালে 1,60,000 টাকায়, এভাবে কমতে কমতে বর্তমান 2014 সালে 42,000 টাকা, অর্থাৎ এখানে ক্রমবর্ধমানভাবে হ্রাস পেয়েছে। সুতরাং এখানে হচ্ছে যে সাল বা সময়, অর্থাৎ বছরের সময়ের পরিবর্তন, অর্থাৎ বছরের পরিবর্তনের সাথে যে আমার সংখ্যাত্মক তথ্যের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা এই যে সারণীর মাধ্যমে আমরা প্রকাশ করেছি, এই সারণীটাই হচ্ছে কালীন সারি। তাহলে কালীন সারি থেকে আমরা কি শিখলাম সংখ্যাত্মক, এর তথ্যগুলো অবশ্যই সংখ্যাত্মক হতে হবে, এরপর তথ্যগুলো সময়ের সাথে সম্পর্কিত হতে হবে। তাহলে এবার আমরা আসি আমাদের কালীন সারির ধারণা, আশা করি তোমরা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা কালীন সারির উপাদান সম্পর্কে জানব। কালীন সারির উপাদান কয়টি? 4টি। তাহলে কি কি? সেটা হচ্ছে সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা, চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি, ঋতুগত ভেদ, অনিয়মিত ভেদ। তাহলে আমরা আস্তে আস্তে এই উপাদানগুলো বলতে কি বোঝায়, এগুলো আমরা কিভাবে চিহ্নিত করব, আমরা পরবর্তী লেকচারগুলোর মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে আসি আমরা প্রথম উপাদান, দীর্ঘমেয়াদী ধারা। সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা, এখানে কথার মধ্যে বোঝা যাচ্ছে যখন সময়ের পরিবর্তনটা দীর্ঘ সময় ধরে তথ্যের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তনের সাথে যখন দীর্ঘ সময় ধরে তথ্যের পরিবর্তন হয়, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে তথ্যের গতি হ্রাস বা বৃদ্ধিটা যদি দীর্ঘ সময় ধরে চলে, সেই দীর্ঘ সময় ধরে চলাটাকে সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা বলা হয়। যে সাধারণত 1 বছর 12 বছর, সাধারণত 12 বছর বা 1 যুগ এমন সময়ে মধ্যে যদি কোনো একটি পণ্যের সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি তার দামের পরিবর্তন হয়, অর্থাৎ হ্রাস হোক বা সেটা বৃদ্ধি হোক, যদি একই রকম দীর্ঘ সময় ধরে থাকে, তখন সেটা সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা হলো। তাহলে আমরা সংজ্ঞাটা আমরা জেনে নিই। যদি কোনো একটি ঘটনা দীর্ঘ সময় বা পরপর কয়েক বছর ধরে একই রকম গতি বা হ্রাস বা বৃদ্ধি বা স্থিতিশীল প্রবণতা পরিলক্ষিত হয়, তখন তাকে আমরা সাধারণ ধারা বলবো, অর্থাৎ দীর্ঘ সময় ধরে অথবা পরপর কয়েক বছর ধরে, যেটাকে 1 যুগ বলা হয়। তাহলে এখানে আমরা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে 2090 সাল থেকে 2096 সাল পর্যন্ত অনেকগুলো সাল দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি একটি দ্রব্যের মেট্রিক টনের দ্রব্যের পরিমাণ দেওয়া রয়েছে। এটা হচ্ছে 80, 90 সালে 80, এরপর 1991 সালে 100, 1992 সালে 95, 1993 সালে 110, 1994 সালে 130, তারপর 175, তারপর 200। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অনেক বছরে
80 থেকে 100, 100 থেকে 95 একটু কম পেয়েছি, কিন্তু আবার 110 বেড়ে গিয়েছে, 130 বৃদ্ধি পেয়েছে, 175 বৃদ্ধি পেয়েছে এবং 200 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের পরিবর্তনটা বৃদ্ধি রয়েছে দীর্ঘ সময় ধরে। সুতরাং যখন দীর্ঘ সময় ধরে আমাদের গতির, আমাদের দ্রব্যের পরিমাণ বা মূল্য বা যে ঘটনাটা বা যে কাজটা আমাদের হ্রাস বা বৃদ্ধি পায় বা স্থিতিশীলতা থাকে দীর্ঘ সময় ধরে, আমরা তাকে সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা বলবো। তাহলে এখানে তোমরা একটা লেখচিত্র দেখতে পাচ্ছ। এখানে 1990 সাল থেকে 1996 সাল পর্যন্ত আমরা এই সালকে, সময়কে এক্স অক্ষে ধরেছি এবং আমাদের যে কাজ বা যে ঘটনা অর্থাৎ এখানে দ্রব্যকে আমরা ওয়াই অক্ষে ধরেছি। তাহলে এক্স এবং ওয়াই অক্ষের বিন্দুগুলোকে আমরা এখানে স্কেল দিয়ে টান দিয়েছি, যেটাকে কালীন রেখা তোমরা দেখতে পাচ্ছ। এই যে কালীন রেখার মাঝখান দিয়ে একটা ফোঁটা ফোঁটা রেখা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সাধারণ রেখা। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে দ্রব্যের পরিমাণ বা দ্রব্যের মূল্যটা আমাদের কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই বৃদ্ধিটা দীর্ঘ সময় ধরে চলছে, ফলে এই দীর্ঘ সময় ধরে চলাটাই হচ্ছে যে আমাদের সাধারণ ধারা। সুতরাং এই গ্রাফের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই চিত্রটা সাধারণ ধারাকে তুলে ধরছে। তাহলে এবার আসি আমরা পরবর্তীতে আমরা জানবো যে সাধারণ ধারা কয় ধরনের, অর্থাৎ কয় ধরনের সাধারণ ধারা পরিবর্তন হয়। আমরা তো সংজ্ঞায় বলেছি আমাদের হয় সেটা হ্রাস হবে, না হয় বৃদ্ধি হবে, না হয় স্থিতিশীল হবে। তাহলে এখানে সাধারণ ধারাকে আমরা 3 ধরনের বলতে পারি। অর্থাৎ যদি আমাদের বৃদ্ধি হয় তাহলে সেটা হবে ঊর্ধ্বমুখী, যদি হ্রাস পায় তাহলে সেটা হবে নিম্নমুখী, যদি সেটা কোনো হ্রাস বা বৃদ্ধি না হয়, পূর্বে যেভাবে ছিল সেভাবেই থাকে, অর্থাৎ সেটাকে আমরা স্থিতিশীলতা বলবো। তাহলে এখানে ঊর্ধ্বমুখীগুলো কি? আমরা জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিকভাবে আমরা যখন দেখি যে আমরা বাংলাদেশে জনসংখ্যা দেখতে পাই যে 1971 সালে ছিল 7.5 কোটি মানুষ, এখন 2020 সালে এসেছে প্রায় 18 কোটির মতো মানুষ রয়েছে। তাহলে এই যে দীর্ঘ 50 বছর ধরে, যেটা 3-4 যুগের থেকেও বেশি, তাহলে এই যে দীর্ঘ সময় ধরে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা হচ্ছে সাধারণ ধারা। মাথাপিছু আয়, মানুষের মাথাপিছু আয় কিন্তু দিন দিন বাড়ছে। পূর্বে 3 ডিজিটের মাথাপিছু ছিল, বর্তমানে সেটা 4 ডিজিটের মাথাপিছু এসেছে, অর্থাৎ বর্তমানে 5,000-এর উপর মাথাপিছু আয় রয়েছে। এরপর অভ্যন্তরীণ বাণিজ্য আমাদের দেশে স্বাভাবিকভাবে অভ্যন্তরীণ বাণিজ্যগুলো পণ্যদ্রব্য দামগুলো সবসময় আমরা বৃদ্ধি পেতেই দেখি, আমরা খুব একটা পণ্য কম দেখি না। আবার কিছু কিছু পণ্য আছে কমতেই থাকে অভ্যন্তরীণ বাণিজ্য। তাহলে অভ্যন্তরীণ বাণিজ্যে অনেকগুলো পণ্য রয়েছে যেগুলো বৃদ্ধি পেতে থাকে, এগুলোকে আমরা ঊর্ধ্বমুখী সাধারণ ধারা বলি। এবার নিম্নমুখী কি? নিম্নমুখী হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। এখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে যে আমাদের কত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মোট পরিমাণ, আর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে যে পূর্বের বছরের তুলনায় এই বছরে কত % বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের জনসংখ্যা সরকার চেষ্টা করছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য, সেই নিয়ন্ত্রণের সফলতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় ধরে জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেক কমে এসেছে। পূর্বে অনেক মানুষ মারা যেত বিনা চিকিৎসায়, বিনা মানে দুর্ভিক্ষ বা বিভিন্ন কারণে। এখন চিকিৎসা শাস্ত্র উন্নত হয়েছে, এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা রয়েছে, সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হারটাও কমা শুরু করেছে। শিশু মৃত্যু পূর্বে নারীরা অল্প সময়ে অল্প বয়সে বিয়ে করতে, ফলে তারা যখন বাচ্চা প্রসব করত তখন মা এবং শিশু উভয়ই মৃত্যু ঝুঁকির মধ্যে ছিল এবং তারা ঘরের মধ্যে অনভিজ্ঞ
দাত্রীর মাধ্যমে শিশু জন্ম লাভ করতে, ফলে সেখানে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি করতো, ফলে পূর্বে চিকিৎসা সেবার থেকে ভালো চিকিৎসা না পাওয়ার জন্য শিশু মৃত্যুহার বেশি ছিল। কিন্তু বর্তমানে চিকিৎসা সাথে উন্নত হওয়ার কারণে শিশুর মৃত্যু হারটা কমে গেছে। সুতরাং এটা হচ্ছে নিম্নমুখী ধারা। যেহেতু এটা দীর্ঘ সময় ধরে শিশু মৃত্যু হারটা নিম্নমুখী, তাই আমরা বলতে পারি এটা একটা সাধারণ ধারার মধ্যে পড়ে। স্থিতিশীলতা, প্রভিডেন্ট ফান্ড। আমাদের প্রভিডেন্ট ফান্ড স্বাভাবিকভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমরা একই রকম রাখতেছি। আমরা খুব অনেক বছর পরে একটু পরিবর্তন করি। দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে যে আমরা যারা চাকরিজীবী তারা প্রভিডেন্ট ফান্ডে সমপরিমাণ টাকাই রাখছে। ব্যাংক মুনাফা, দেখা যাচ্ছে যে ব্যাংক যে বিনিয়োগ করে যে মুনাফাটা দিচ্ছে অনেকটা স্থিতিশীল, হয়তো দেখা যাচ্ছে যে 6% ধরে বছরের পর বছর মুনাফা দিচ্ছে। সুতরাং এটা একটি স্থিতিশীল। বিমা প্রিমিয়ারের হার, সুতরাং প্রত্যেকটা পার্সেন্টের বিমা স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় না, অনেক বছর ধরে একই রকম থাকে, সেই জন্য এটা স্থিতিশীল। আসলে আমরা চিত্রের সাহায্যে আমরা ধরে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে যে কার্ভটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী। তাহলে এই গ্রাফটা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এই গ্রাফটা আমাদের ঊর্ধ্বমুখী সাধারণ ধারা। যদি আমরা পরবর্তী চিত্রে আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাম থেকে ডানে রেখাটি নিম্ন দিকে গিয়েছে, অর্থাৎ এটা নিম্নমুখী রেখা হিসেবে চিহ্নিত হচ্ছে। তাহলে পরবর্তী চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সমান্তরাল হয়ে রেখাটা গিয়েছে। তাহলে এখানে আমরা যেহেতু সমান্তরাল হয়ে রেখা গিয়েছে, তার মানে বুঝতে পারছি যে এখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো ঘটনা সম্পূর্ণরূপে অপরিবর্তনশীল রয়ে গেছে, যার কারণে সেটা কমেও নি বাড়েও নি, একই রকম রয়ে গেছে। তাহলে আমরা সাধারণ ধারা সম্পর্কে আমরা জানলাম, এটা কি কয় ধরনের পরিবর্তিত হয় সেটাও আমরা জানলাম। এবার আসি আমরা ঋতুভেদ, আমাদের পরবর্তী উপাদান। তা ঋতুভেদ, তোমরা ঋতু দিয়ে বুঝতে পারছো যে আবার ছবিতেও ছিল ঋতু নিয়ে, আমাদের 6 ঋতু, ষড় ঋতুর দেশ বাংলাদেশ, এই জন্য ঋতুগত পরিবর্তন। এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে আমাদের ঋতুর যে পরিবর্তন, এখানে শুধু ঋতুর পরিবর্তন বলতে শুধু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এগুলোর পরিবর্তনকে শুধু বোঝায় নাই। এগুলোর পাশাপাশি আমাদের যেমন বিভিন্ন ধরনের উৎসব রয়েছে, ঈদ রয়েছে, পূজা রয়েছে, তারপর পহেলা বৈশাখ রয়েছে, বিভিন্ন, এটাও একটা ঋতু, এটা একটা সিজন বলে থাকি। তাহলে এই ঈদের সিজন বা ঈদের মৌসুম, ঈদের ঋতু, পূজার ঋতু, বৈশাখের ঋতু, এভাবে আমরা বিভিন্ন ঋতুর বা কালের পরিবর্তন ফলে আমরা দেখি অনেক পণ্য দ্রব্যের চাহিদা বা দ্রব্যমূল্য দাম কম বেশি হয়ে থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা আমরা জেনে নিই। তো ঋতু পরিবর্তনের ফলে যে পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে ঋতুভেদ বলে। অর্থাৎ আমরা ঋতু পরিবর্তনের ফলে আমরা যে ঘটনার পরিবর্তন হয় সেটা আমরা পরবর্তীতে আমরা জানবো যে কিভাবে উদাহরণের মাধ্যমে জানি। সেটা হচ্ছে তাপমাত্রা বা বৃষ্টিপাতে পরিবর্তন, ঋতুর পরিবর্তনে কীরকম পরিবর্তন হয় সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতেছি যে তাপমাত্রা বা বৃষ্টিপাতে ছাতার চাহিদা বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে আমরা বর্ষাকালে অথবা যখন গরম বেশি হয় তখন আমরা ছাতা ব্যবহার করে থাকি। এরপর আমরা শীতকালে গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়, গ্রীষ্মকালে কাপড়ের চাহিদা কম হয়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ গ্রীষ্মকাল, শীতকাল, এরপর বর্ষাকাল ইত্যাদির পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দ্রব্যের চাহিদা কমছে আর বাড়ছে। এরপরে আসে সামাজিক রীতিনীতি বা উৎসব। সামাজিক রীতিনীতি বা উৎসবে যেমন আমরা দেখতে পাই ঈদের সময় আমাদের পণ্যদ্রব্যের চাহিদাগুলো বেড়ে যাচ্ছে, পূজার চাহিদা বেড়ে যাচ্ছে, পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং
সামাজিক রীতিনীতি থাকলে চাহিদা বেড়ে যাচ্ছে, আবার সামাজিক রীতিনীতি না থাকলে চাহিদা কমে যাচ্ছে। এই যে সময়ের পরিবর্তনের ফলে যে আমাদের যে ঘটনার পরিবর্তন ঘটছে, এটাই হচ্ছে যে ঋতুগত জ্ঞান, যেটার সাথে আমাদের ঋতুর সম্পর্ক রয়েছে। তাহলে এবার আমরা দেখব যে ঢাকা শহরে বিভিন্ন মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি ঋতুগত ভেদের। এখানে আমরা মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টি মাস রয়েছে, এবং গড় বৃষ্টিপাত কোন মাসে কি পরিমাণ বৃষ্টিপাত হয় এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারিতে 0, ডিসেম্বরে 0, অর্থাৎ আমাদের জানুয়ারি এবং ডিসেম্বর এই দুটো মাস আমাদের শীতকাল। এই শীতকালে আমাদের দেশে বৃষ্টিপাত হয় না বললেই চলে, যার কারণে এখানে আমরা 0। এরপর ফেব্রুয়ারি থেকে একটু একটু বৃষ্টি হয়, এবং তোমরা খেয়াল করতেছো জুন, জুলাই, আগস্ট অর্থাৎ 350, 450, 300 অর্থাৎ বছরের মাঝামাঝিতে যখন বর্ষাকাল হয় তখন প্রচুর বৃষ্টিপাত হয়। সুতরাং এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মাসের পরিবর্তনের সাথে সাথে যে বৃষ্টিপাতের যে পরিবর্তন হয়, এটা হচ্ছে যে মাস, অর্থাৎ মাসটা যেহেতু পরিবর্তিত হয়েছে, তাহলে বিভিন্ন একটা 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 সময় পরিবর্তিত হচ্ছে। তাহলে এটাকে আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে জুন, জুলাই, আগস্টেই মে, জুন, জুলাই, আগস্ট এই 4 মাসে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের বেশি। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে যখন বর্ষাকাল হয় তখন আমাদের বৃষ্টিপাত বেড়ে যায়, যখন আমাদের বর্ষাকাল থাকে না, শীতকাল বা গ্রীষ্মকাল থাকে, তখন আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। এই যে ঋতুর পরিবর্তনের কারণে এটা হয়ে থাকে, এটাকে আমরা ঋতুভেদ। এবার আসি আমাদের পরবর্তী উপাদান, সেটা হচ্ছে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি। এখানে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি বলা আছে, নামের মধ্যে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা চক্র রয়েছে, অর্থাৎ উঠা নামা, অর্থাৎ কিছুক্ষণ আমাদের উত্থান হলে আবার কিছুক্ষণ পর আমাদের পতন হবে, আবার পতনের পর আবার উত্থান হবে, আবার কিছুক্ষণ পর পতন হবে। এইভাবে যখন দীর্ঘ সময় ধরে উত্থান এবং পতন হবে, তখন আমরা সেটাকে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি বলবো, অর্থাৎ চক্র আকারে যেটা সামনে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ উত্থান পতন, সফলতা বিফলতা এগুলো ধারাবাহিকভাবে আসছে। তাহলে আমরা চক্রক্রমিক হ্রাস বৃদ্ধির সংজ্ঞাটা আমরা দেখে নিই। সেটা তো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে যে উত্থান, পতন ও পুনর্জাগরণ দেখা যায়। অনেক সময় আমাদের সারা দেশে বা সারা বছরে ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে কোনো মাসে ওদের বিক্রি বেশি হয়েছে, আবার কোনো মাসে ওদের বিক্রি কম হয়েছে। আবার 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 অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যতটুকু প্রত্যাশা করতেছে তার থেকে বেশি হয়েছে। অর্থাৎ এখানে উত্থান হলো, আবার পতন হলো, আবার পতনের পর আবার পুনরুত্থান হলো, অর্থাৎ পুনর্জাগরণ হলো। এই যে উত্থান, পতন, পুনর্জাগরণ একটা ক্রম ভাবে আগাচ্ছে, এটা হচ্ছে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি। এখন এটাকে আমরা উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি। সেটা হচ্ছে যে তোমরা এখানে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত কতগুলো বছরে উৎপাদিত তৈরি পোশাক দেওয়া রয়েছে। সেখানে দেখতে পাচ্ছ 2009 সালে এটা আনুমানিক, এটা কোনো তথ্য না, এটা জাস্ট আমরা আনুমানিক একটা ধরেছি যে উৎপাদিত তৈরি হয়। 2009 সালে 170,000 পোশাক উৎপাদিত হয়েছে। 2011 সালে 1,50,000 উৎপাদিত হয়েছে, অর্থাৎ এখানে আমরা বৃদ্ধি পেয়েছে। আবার 2013 সালে 10,000, অর্থাৎ এখানে পতন ঘটছে, অনেক কমে গেছে। আবার এখানে দেখো 10,000-এর জায়গায় 2015 সালে 2 লক্ষ চলে গেছে, এটা আবার পুনর্জাগরণ হয়েছে। পুনর্জাগরণের পর 2017 সালে 80,000, অর্থাৎ আবার পতন হয়েছে। পতনের পর আবার 2019 সালে দেখা গেছে যে 1,30,000, অর্থাৎ
পোশাক উৎপাদন বেড়ে গেছে। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন বছরে কখনো কম কখনো বেশি, অর্থাৎ বিভিন্ন বছরে চাহিদা বেশি হওয়ার কারণে উত্থান হয়, আবার চাহিদা না থাকার কারণে পতন হয়। এই উত্থান পতনটাই হচ্ছে আমাদের চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি। তাহলে এই চক্রক্রমিক হ্রাস বৃদ্ধির চিত্রটা কীরকম হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে উপরে নিচে তোমরা রেখা দেখতে পাচ্ছ, এবং সেই রেখার মধ্যে যে সাধারণ ধারা রেখাটা টানা হয়েছে সেখানে দেখতে পাচ্ছ যে এই উত্থান এবং পতনের অনেক মাঝখানে রয়েছে, অর্থাৎ উত্থান পতন অনেক বেশি। সুতরাং এই চিত্রটা আমাদেরকে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধির দিকে ইঙ্গিত করছে। এবার আসি আমরা চক্রক্রমিক হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই, সেটা হচ্ছে যে উৎপাদন, বিক্রয়, বিনিয়োগ, মুনাফা, অর্থনীতি প্রভৃতির ক্ষেত্রে একবার তেজিভাব আবার একবার অধোগতি বা পরবর্তী ঊর্ধ্বগতি বিরাজ করে। আবার এখানে দেখতে এর পর্যায়কাল সাধারণত 1 বছরের অধিক, অর্থাৎ এই পর্যায়কাল 3 বছর হতে 8 থেকে 9 বছরও হতে পারে। সাধারণত আমরা বলেছি এটা কমপক্ষে 1 যুগ বা তার থেকে বেশি। কিন্তু এখানে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি এই উত্থান পতনটা যদি দেখা যায় যে 3 বছর ধরে এই উত্থান পতন রয়েছে, বা 3 বছর থেকে একটু বেশি সময় ধরে এই উত্থান পতন রয়েছে, তাহলে আমরা ওই উদাহরণটাকে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধির উদাহরণ হিসেবে ধরে নিব। এবার আসি আমাদের সর্বশেষ কালীন সাধারণ ধারার সর্বশেষ কালীন সারির উপাদান অনিয়মিত প্রভাব। অনিয়মিত সেটা আমরা বুঝতে পারছি যে অনিয়মিত, যেটার কোনো নিয়ম নাই, যে অর্থাৎ এখানে যখন কোনো ধরনের ইচ্ছাধীন ঘটনা ঘটে থাকে। আমরা অনেক সময় বাজারে দেখতে পাই যে অনেক মজুতদাররা হঠাৎ করে কোনো পণ্য সংকট সৃষ্টি করেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে মহামারীর সময়ে মানে অনেক মৃত্যু ঘটে গেছে। এরপর জলোচ্ছ্বাস, বর্ষা, নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুহার বেড়ে গেছে, মানুষের দুর্ভিক্ষ বেড়ে গেছে, মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন এটা অপূর্ণ রয়ে গেছে। তাহলে এই যে হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটে, যেমন রোগ হওয়া, তারপর সংকট তৈরি করা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হওয়া, এগুলো কখনো নিয়মতান্ত্রিকভাবে আসে না, এগুলো অনিয়মিতভাবে আসে। ওই মুহূর্তে কি হয়, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এক ধরনের প্রভাব সৃষ্টি হয়। এই যে প্রভাব সৃষ্টি হওয়া, যেটার মধ্যে কোনো ধরনের ধারাবাহিকতা নেই, এটাকে অনিয়মিত প্রভাব বলে। দেখো, অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন আকস্মিক বা অনিয়মিত হয় সেটা হচ্ছে অনিয়মিত প্রভাব। তাহলে এর উদাহরণটা আমরা দেখতে পারি। সেটা হচ্ছে, ধরে নাও আমরা সময় 2003 থেকে 2009 সালে দেখলাম। এখানে দেখলাম যে এখানে আমরা সাপোজ ধরে নিলাম যে মৃত্যুর সংখ্যা 20,000 2003 সালে ছিল, 2004 সালে 1,30,000 এখানে বেড়ে গেছে, আকস্মিক হারে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। আবার এখানে 2005-6 সালে মোটামুটি রয়ে গেছে, কিন্তু 2007 সালে বেড়ে গেছে। অর্থাৎ আমাদের দেশে অনেক সময় সুনামি এবং আইলা হওয়ার কারণে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে আমাদের মৃত্যুর সংখ্যা হয়েছে। সুতরাং এটা জাস্ট একটা উদাহরণ, এখানে এটা বাস্তবতার সাথে অনেক মিল নাও থাকতে পারে, জাস্ট তোমাদের বোঝানোর খাতিরে আমি উদাহরণগুলো এভাবে দিয়েছি। অর্থাৎ 2004 সালে এবং 2007 সালে অন্যান্য বছরের মৃত্যুর সংখ্যা থেকে সম্পূর্ণরূপে আলাদা। সুতরাং এই যে আকস্মিকভাবে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে অনিয়মিত প্রভাব। তাহলে এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, সেই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে ঘটনাটা সময়ের পরিবর্তনের সাথে সাথে ঘটনাটা কি হচ্ছে, কোনো ধরনের নিয়মের মধ্যে যাচ্ছে না। কখনো একটু কম উত্থান হচ্ছে, কখনো বেশি পতন হচ্ছে, আবার বেশি থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। এভাবে মানে অনিয়মিত এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই অনিয়মিত পরিবর্তনগুলো কি কি কারণে হতে পারে সেটা আমরা এখন দেখি। সেটা হচ্ছে বন্যা, খরা, সাইক্লোন, ভূমিকম্প, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ বিগ্রহ, এসবের ক্ষেত্রে কি হয়ে যায়,
অনেক ধরনের আমাদের অনিয়মিত প্রভাব সৃষ্টি হয়, স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়, ফলে আমাদের অনেক কিছুর উত্থান পতন আকস্মিক পরিবর্তন হয়। এবার আছে এই পরিবর্তে কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধান হয় না, এর কোনো নিয়ম নেই, নীতিও নেই। অর্থাৎ এই যে আকস্মিক পরিবর্তনটা, এই আকস্মিক পরিবর্তনের কোনো নিয়ম নেই, এই আকস্মিক পরিবর্তন নির্দিষ্ট কোনো সময় নেই, এটা যে কোনো মুহূর্তে হঠাৎ করে হতে পারে। এবার আসি আমরা আমাদের চারটি উপাদান, কালীন সারির চারটি উপাদান আমরা আলোচনা করেছি। এই চারটি উপাদানের থেকে আমরা তোমাদের বইতে আলোচনা করা হয়েছে আমরা কিভাবে প্রথম উপাদান কালীন সারির সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা, এই ধারাটা কিভাবে নির্ণয় করব। তাহলে আজকে আমরা শিখে নেব যে আমরা সাধারণ ধারা কতভাবে, কত পদ্ধতিতে আমরা বের করতে পারি। তাহলে আসো আমরা সর্বপ্রথম সাধারণ ধারা নির্ণয় পদ্ধতি সংজ্ঞাটা জেনে নেই। সাধারণ ধারা ঊর্ধ্বমুখী, নিম্নমুখী নাকি স্থিতি তা জানার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে সাধারণ ধারা নির্ণয় পদ্ধতি বলা হয়। তাহলে সাধারণ ধারা পদ্ধতিগুলো কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মুক্তহস্ত বা জ্যামিতি বা লৌকিক পদ্ধতি, আরেকটা হচ্ছে আধা গড় পদ্ধতি, আরেকটা হচ্ছে 40 নম্বর পদ্ধতি। অর্থাৎ আমরা তিনভাবে সাধারণ ধারা নির্ণয় করতে পারি। তাহলে আসো আমরা এই তিনভাবে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করি, কিভাবে সাধারণ ধারা নির্ণয় করতে হয়। এসো আমাদের বিক্রয় পরিমাণ সর্বনিম্ন হচ্ছে 90 এবং সর্বোচ্চ 120। তাহলে এই 90 এবং 120 কে আমরা বিক্রি পরিমাণ ওয়াই অক্ষে ধরে আমরা এখানে 90 থেকে 125 পর্যন্ত আমরা ওয়াই অক্ষে স্কেলটা করলাম। করার পর আমরা প্রত্যেকটা বিন্দুগুলোকে আমরা স্কেল দিয়ে টান দিলাম, ফলে টান দেওয়ার ফলে একটু উঁচু নিচু আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি সাধারণ রেখা। সাধারণ রেখা, এই সাধারণ রেখাকে, এই সাধারণ রেখা থেকে, সাধারণ ধারা রেখা থেকে আমাদের কাজ হচ্ছে কালীন সারি বের করা। তাহলে আমরা যদি আনুমানিক একটা মাঝখানে এই যে উত্থান পতন হয়েছে সেটার মাঝখানে যদি একটা সোজা দাগ দিয়ে থাকি, এই দাগটা হচ্ছে কালীন রেখা, এটার মাধ্যমে আমরা সাধারণ রেখাটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা মুক্ত হস্তে এভাবে নির্ণয় করতে পারি। এবার আসি আমাদের মুক্তহস্ত পদ্ধতির গাণিতিক সমস্যাটা। এখানে আমরা একটি প্রতিষ্ঠানে আমরা একটা ব্ল্যাঙ্ক একটা উদাহরণ দিয়েছি যে আমরা এটা নিজেদের মতো করে তৈরি করব। তাহলে আমরা এক প্রতিষ্ঠানে কত সাল থেকে কত সাল পর্যন্ত বিক্রি পরিমাণটা নিব, সেটা হচ্ছে 2001 সাল থেকে 2015 সাল। 2001 সাল থেকে 2015 সালে আমরা বিক্রি পরিমাণটা নিলাম এবং উদাহরণটা দিলাম যে 2001 সাল থেকে 15 সাল পর্যন্ত বিক্রি পরিমাণ এখানে 150, 165, 140, 120, 100 এভাবে 40। অর্থাৎ এখানে আমরা পূর্বে মুক্তহস্ত জ্যামিতিক পদ্ধতি দেখেছি, সেখানে বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি যে এটা হ্রাস পেয়েছে, অর্থাৎ শুরুতে 150 ছিল, পরবর্তী 40। তাহলে এখানে আমাদের ওয়াই অক্ষে সর্বনিম্ন 40 এবং সর্বোচ্চ হচ্ছে 165। তাহলে এখানে আমরা তাহলে মুক্তহস্তে গ্রাফটা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা 2000 সালগুলোকে এক অক্ষে দিলাম এবং আমাদের ওয়াই অক্ষে আমাদের বিক্রির পরিমাণটা দিলাম। যেহেতু আমাদের এখানে আমাদের সর্বনিম্ন ওখানে আমাদের 40 রয়েছে, এখানে 40 হবে, 40 আরেকটা কম রয়েছে, আমরা তো ওইভাবে করতে পারতাম। আচ্ছা যেই হোক, আমাদের সামান্য একটু ভুল হয়েছে, আমরা এখানে 40কে 80 হবে, আমরা ওখানে 40কে 80 জায়গায় আমরা 40 লিখে ফেলেছি। তাহলে এখানে 40 2001 সালে 100 অক্ষে যে বিন্দুগুলো পেয়েছি সেগুলোকে আমরা গ্রাফে দিলাম। গ্রাফে দেওয়ার পর আমরা কি পেলাম, সেটাকে আমরা সাধারণ ধারা রেখাটা পেলাম। এই সাধারণ ধারা রেখাকে যখন আমরা মাঝখানে আমরা একটা আনুমানিকটা টান দিব, সেটা হচ্ছে আমাদের কালীন রেখা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রথমে বৃদ্ধি পেয়েছে, পরবর্তী ধীরে ধীরে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এটা কি হ্রাস পেয়েছে, নিম্নমুখী হয়েছে। তাহলে আমরা একটা মুক্ত হস্তে লৌকিক পদ্ধতিটা
আমরা একটা ঊর্ধ্বমুখী ক্ষেত্রে একটা নিম্নমুখী ক্ষেত্রে আমরা আবার দেখি যে এখানে 97.5 এবং 110 আমরা কোন জায়গায় বসাবো। সেটা হচ্ছে যে এখানে যেহেতু চারটা বছরের মাঝামাঝিতে বসাবো, সেটা হচ্ছে যে 90 এবং 95, 105, 100 এই দুটোর মাঝখানে। এবং এই 110টা কোথায় বসাবো? 110, 95-এর মাঝামাঝিতে, 115 কি বলতেছি এখানে, সরি, এখানে আমরা 2011 এবং 12 সাল এবং 13, 14 সাল এই দুটির মাঝখানে বসাবো। 2015 এবং 16 সাল, 17 এবং 18 সাল এই দুটির মাঝখানে বসাবো। অর্থাৎ আমরা 97.5টা 2012 এবং 2013 সালের মাঝামাঝিতে বসাবো, 110 2016 এবং 2017 সালের মাঝামাঝিতে। তাহলে আমরা গ্রাফে দেখি যে 2012 এবং 13 সালের মাঝামাঝিতে আমরা 97.5 রাখলাম, এবং 2017 এবং 16 এবং 17 মাঝামাঝিতে আমরা 110 আধা গড় বিন্দুতে পেলাম। তারপর এই দুটো বিন্দু আমরা যোগ করলাম। এই যোগ করার পর আমরা দেখতে পেলাম যে এটাই হতে আমাদের সাধারণ ধারা। যেটা গ্যাপ করে দেওয়া আছে এটা আমাদের সাধারণ ধারা নয়। আমাদের মূল উদ্দেশ্য সাধারণ ধারা, সেটা হচ্ছে আমরা আধাগড় পদ্ধতিতে যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে আমাদের সাধারণ ধারা। এবার আসি আধাগড় পদ্ধতিতে গাণিতিক সমস্যা। আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলি। এখানে আমরা একটা খালি উদাহরণ রেখেছি, সেই উদাহরণটা আমরা এখন পূরণ করব। সেটা হচ্ছে 2001 থেকে 13 সাল পর্যন্ত আমরা একটা উদাহরণ দিয়েছি। সেটা হচ্ছে যে এভাবে 2001 সাল থেকে 2013 সাল পর্যন্ত এখানে বিক্রি পরিমাণ 150 থেকে 110 পর্যন্ত রয়েছে। তাহলে আসি আমরা এটা আধাগড় পদ্ধতিতে কিভাবে গ্রাফ কাগজে উপস্থাপন করব। তাহলে গ্রাফ কাগজে উপস্থাপন করতে গিয়ে আমরা আধাগড় মানগুলো আমাদের বের করতে হবে। গিয়ে কী করলাম যে এখানে 2001 থেকে 2013 সাল পর্যন্ত আমাদের 60টা বছর রয়েছে। তাহলে খেয়াল করো আধাগড় পদ্ধতিতে আমরা এর আগে যে উদাহরণটা করলাম সেখানে 8টা সাল রয়েছে। সেখানে আমরা আধাগড় পদ্ধতি হওয়ার কারণে সেটাকে দুভাগ করে ফেললাম। একটা প্রথম চারটা সালকে নিয়ে একটা 4টা সাল নিয়ে একটা আধাগড় বের করেছি, আর একটা 4টা সাল নিয়ে একটা আধাগড় বেড়েছি। কিন্তু এখানে হচ্ছে যে 2001 থেকে 2013 এখানে 60টা সাল রয়েছে। তাহলে এখানে আমরা 2007কে তো অর্ধেক করতে পারবো না। এখানে 2007 হচ্ছে সবচেয়ে মাঝখানে। এটা কি করব? সেজন্য আমরা কি করলাম যে এটাকে সমান দুভাগে ভাগ না করে, যেহেতু 2007 মাঝখানে রয়েছে, এর পূর্বে 3টি, এর পরে 3টি, তাহলে এই প্রথম 3টি এবং পরের 3টিকে আলাদাভাবে আমরা আধাগড় বের করব এবং 2007 সালটা আমরা মাঝখানে রেখে দিব। তাহলে ঠিক একইভাবে আমরা পূর্বের মতো আধাগড় পদ্ধতিতে প্রথম 3টা যোগ করলাম, যোগফলকে 3 দ্বারা ভাগ করলাম, পরবর্তী 3টা সালের বিক্রয় পরিমাণকে আমরা যোগ করলাম, যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে দুটো বিন্দু পেলাম, সেটা হচ্ছে যে 145 এবং 172। তাহলে এই আধাগড়টা আমরা কিভাবে লেখাসূত্রে উপস্থাপন করব। খেয়াল করো এখানে 2001 থেকে 2013 সাল পর্যন্ত আমরা x অক্ষে দিলাম আগের মতোই, এবং বিক্রয় পরিমাণটা আমরা y অক্ষে দিলাম। ফলে আমরা এখানে অনেকগুলো x বিন্দু পেলাম। পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই প্রথম 3টি বছরে যে আধাগড় বিন্দুটা পেলাম সেটা 2001, 2003, 2005। তাহলে 3টা সালের মাঝখানে কি 2003 সাল। এই 2003 সাল বরাবর আমরা ওই প্রথম 3 বছরে যে আধাগড়টা পেলাম সেটা আমরা পুট করলাম। এরপর আমাদের পরবর্তী ছিল 2009, 2011, 2013। তাহলে মাঝামাঝি ছিল 2011। এই 2011তে আমরা যে আধাগড়টা, এই 3টা বছরের যে আমরা আধাগড়টা পেলাম সেটা আমরা 9, 11, 13 অর্থাৎ মাঝামাঝিতে যেটা সেখানে রাখলাম। তাহলে এই দুটো বিন্দু যোগ করে আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে যে আমাদের সাধারণ ধারা। তাহলে আধাগড় পদ্ধতিতে কিভাবে জোড় সংখ্যক, কিভাবে বেজোড় সংখ্যক সাল থাকলে আধাগড় পদ্ধতিতে সমস্যার সমাধান করতে পারবে, গ্রাফ তৈরি করতে পারবে, আশা করি তোমরা পারবে। এবার আসি
40 নং গড় পদ্ধতিতে। 40 নং গড় পদ্ধতিতে আমরা আগের মতোই উদাহরণটা দেওয়া হয়েছে, তাই আমরা বেশি কথা না বলি পরবর্তী ধাপে চলে যাই। সেটা হচ্ছে যে 40 নং পদ্ধতিটা কয় ধরনের হয়। 40 নং পদ্ধতি 2 বছর ভিত্তিক হতে পারে, 3 বছর ভিত্তিক হতে পারে, 4 বছর ভিত্তিক হতে পারে। এখানে আমরা 3 বছর ভিত্তিক করব। তাহলে এখানে 2011 থেকে 2018 পর্যন্ত আমাদের সালগুলো রয়েছে এবং বিক্রির পরিমাণটা আমাদের পাশাপাশি রয়েছে। তাহলে আমরা 3 বছর ভিত্তিক 40 নং সমষ্টি কীভাবে বের করব, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে বিক্রির পরিমাণটা সর্বপ্রথম 90, 95, 105, এটা একটা কালার রয়েছে। এই তিনটাকে যেহেতু 3 বছর ভিত্তিক বলা হয়েছে, তাহলে এই প্রথম তিনটিকে আমরা কি করব, যোগ করব। যোগ করার পর এরপর আমরা কি করব, খেয়াল করো, এই যে এখানে একটা আমরা দাগ দিয়েছি, সেটা হচ্ছে যে 95, 105, 100। এরপর আমরা এই তিনটাকে যোগ করব, অর্থাৎ প্রথম তিনটাকে যোগ করার পর প্রথমটা বাদ দিয়ে পরের তিনটা, এভাবে পরের তিনটা। এবার দেখো আমরা পরে 105, 100, 110কে আমরা যোগ করলাম। যোগ করার পর আমরা আবার সর্বশেষ তিনটার প্রথমটা বাদ দিয়ে পরবর্তী তিনটাতে চলে যাব, অর্থাৎ 100, 110, 95। তাহলে এই তিনটাকে আমরা সমষ্টি করলাম। এটা করার পর আমরা কি করলাম, আবার 110, 95, 115 এটাকে সমষ্টি করলাম। তারপর আমরা কী করলাম, সর্বশেষ যে তিনটি রয়েছে ওই তিনটিকে আমরা সমষ্টি করলাম। এই প্রত্যেকটি সমষ্টিকে আমরা 3 বছর পর পর উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছ যে এক্স অক্ষে আমরা 2011 থেকে 18 সাল আগের মতো বিক্রয়ের পরিমাণটা ওয়াই অক্ষে দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপ সর্বপ্রথম আমাদেরকে 11 এক্স অক্ষ ওয়াই অক্ষের বিন্দুগুলো আমাদের বের করতে হবে এবং ডট ডট করে যে দাগগুলো দেখতে পাচ্ছ আগে ওই বিন্দুগুলো আমাদেরকে কি করতে হবে, টেনে দিতে হবে। টেনে দেওয়ার পর আমাদেরকে দেখতে হবে যে আমরা তো 3 বছর সমষ্টি বের করেছি। তাহলে 3 বছরের সমষ্টি হলে প্রথম 3 বছর কি 2011, 2012, 2013। তাহলে আমরা মাঝামাঝি 3 বছরের যেটা মাঝামাঝি সেটাতে ধরে আমরা ওই 3 বছরের মাধ্যমে যে 3 বছরের 40 নং গড়টা পেলাম সেটা বসিয়ে দেব। ঠিক এভাবে পরবর্তী 3 বছরের মাঝামাঝি বছরটার বরাবর আমরা 40 নং গড়টা বিন্দুগুলো বসিয়ে দিয়ে আমরা একদম ধারাবাহিকভাবে স্কেল দিয়ে বিন্দুগুলো টেনে দিব। তাহলে এই যে যেটা ধারাবাহিকভাবে, যেটা ফোটা ফোটা নয়, যেটা ধারাবাহিকভাবে আমরা আমাদের বিন্দুগুলো যোগ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে আমাদের 3 বছর ভিত্তিক 40 নং গড়ের সাধারণ ধারা। এবার আমাদের পরবর্তী টাকে আমরা আবার, অর্থাৎ 40 নম্বর পদ্ধতিতে গাণিতিক সমস্যাটা আমরা অন্যভাবে করি। সেটা হচ্ছে যে আমরা ঠিক আগের মতোই আমরা একটা উদাহরণ নিলাম। উদাহরণটা তো রয়েছে 2001 সাল থেকে 2013 সাল পর্যন্ত এবং বিক্রির পরিমাণটা রয়েছে। তাহলে এটা আমরা লেখচিত্রে কীভাবে উপস্থাপন করব, যেহেতু 40 নম্বর আমরা সব এর আগে 3 বছর ভিত্তিক করেছি, এবার আমরা 4 বছর ভিত্তিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে 4 বছর ভিত্তিক করার জন্য আমরা কিভাবে করলাম, সেটা হচ্ছে আমরা 4 বছরের প্রথম চারটা বিক্রির পরিমাণ 150, 140, 145, 130, এটা আমরা একটা কালারে রেখেছি। এই চারটা যেহেতু 4 বছর ভিত্তিক বলা হয়েছে, তাহলে প্রথম চারটাকে আমরা যোগ করতে হবে। যোগ করার পর পরবর্তী প্রথমটা বাদ দিয়ে পরবর্তী চারটাকে যোগ করতে হবে। এরপর একইভাবে চারটাকে যোগ করতে হবে। এরপর সর্বশেষ যে চারটা রয়েছে সেই চার বিক্রির পরিমাণটা আমাদের যোগ করতে হবে। প্রত্যেককে যেহেতু 4 বছর ভিত্তিক আমরা সমষ্টি বের করেছি, তাহলে 4 দ্বারা ভাগ করে আমরা 4টি 40 নং গড় পাবো। তাহলে এই 4টি 40 নং গড়ে আমরা এখানে খেয়াল করব যে কিভাবে পুট করব। এখানে আমরা প্রথম 4 সালের 40 নং গড় পেয়েছি 141। তাহলে আমরা 141টা কোথায় বসাবো? এখানে আমরা 2001, 2003, 2005, 2007 এই 4টা বছর নিয়েছি। তাহলে আমরা সবসময় মাঝামাঝি সেখানে রাখবো, অর্থাৎ 1 এবং 3 এটার
এটার পরে অর্থাৎ 2003 সাল এবং 2005 সালের মাঝামাঝিটাই হচ্ছে যে আমাদের প্রথম 4 বছরের 40 নম্বর। তাহলে এভাবে আমরা লেখচিত্রটা আমরা করতে পারবো। এটা আমি করলাম না, তোমাদের জন্য এটা বাড়ি কাজ রেখে দিলাম। অর্থাৎ 4 বছর ভিত্তিক 40 নং কীভাবে বের করতে হয় সেটা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করো, এটা তোমাদের জন্য বাড়ি কাজ রইল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা পরীক্ষায় এটা পারবে এবং তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা রাখি। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আবারও ক্লাসটা উপভোগ করার জন্য আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।